আমরা শুরু করছি আমাদের আজকে এক্সপেরিমেন্ট 5 হবে। আজকের এক্সপেরিমেন্ট হচ্ছে কারেকশন টেস্ট, যার ব্যাকগ্রাউন্ড অনেকটাই তোমাদের জানা আছে। অবজেক্টিভ, ম্যাটেরিয়ালস, অ্যাক্সেসরিজ এগুলো আমরা পরে দেখব। আগে আমরা কিছু বেসিক জেনে আসি। সো কারেকশন টেস্ট মানে হচ্ছে আমরা কোনো একটা করসিভ মিডিয়াতে কোনো একটা ম্যাটেরিয়াল রাখবো, সার্টেন পিরিয়ড যাবত রাখার পরে ম্যাটেরিয়ালটা তুলে এনে আমরা দেখবো তার কারেকশনটা কেমন আছে। আমরা বিভিন্ন, তোমাদের 6টা গ্রুপ আছে, 6টা গ্রুপের জন্য করসিভ মিডিয়া বিভিন্ন রকম থাকবে, অন্যান্য কন্ডিশনও বিভিন্ন রকম থাকবে। কারেকশন যে আমরা দেখবো, কারেকশন রেটটা আমরা কিভাবে এক্সপ্রেস করব সেটা আগে দেখি। সো ফার্স্ট হচ্ছে আমাদের correlation rate expressions. correlation rate expressions টা আমি এখানে যা পড়াচ্ছি এটা 3 to 5 এও আছে। অতএব ভালো করে এখানে বুঝে নিবা, 3 to 5 এ আর পড়াবো না, কিন্তু 3 to 5 এর সিলেবাসের অন্তর্ভুক্ত। আমরা দুই ভাবে করি। ফার্স্ট, প্রথমেই আমাদের কনসেপ্টে যেটা আছে সেটা হচ্ছে ওয়েট লস মেজারমেন্ট। ওয়েট লস মেজারমেন্ট এবং গত এক্সপেরিমেন্টেই আমি বলছিলাম যে ইউনিটটা হচ্ছে কি, ইউনিট সব থেকে ওয়াইডলি যে ইউনিটটা ইউজ হয় সেটা হচ্ছে, কেউ কি বলতে পারো? এমএমডি, এমডিডি, এমডিডি, এমডিডি। হ্যাঁ, মিলিগ্রাম পার ডেসিমিটার স্কয়ার পার ডে। মিলিগ্রাম পার ডেসিমিটার স্কয়ার পার ডে, এমডিডি। এটাকে ইউনিটটা হচ্ছে এমডিডি, ওয়েট লস মেজারমেন্টে। আরো অন্যান্য ইউনিটেও এক্সপ্রেশন করা যায়, কিন্তু ওয়াইডলি অ্যাকসেপ্টেড হচ্ছে এমডিডি। অন্যান্য যে সমস্ত মেজারমেন্ট ইউনিট ইউজ করা হয় সেগুলো হচ্ছে মিলিগ্রাম পার সেন্টিমিটার স্কয়ার পার ডে। কোন একটা অনেক ভালো কারেকশন রেজিস্ট্যান্সের মেটালে যখন আমরা এমডিডি তে এক্সপ্রেশন করি তখন দেখা যায় এই ফিগারটা অনেক ছোট হয়ে যায়, অনেক ছোট, 0.000, তারপরে হয়তো সামথিং 3 একটা থাকে এমডিডি। এটা দিয়ে কম্পেয়ার করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর একটা অন্য একটা কন্ডিশনে সেটাও দেখা যায় 0.0003 হয়ে গেছে, অলমোস্ট খুব কাছাকাছি। এই পার্থক্যটা বোঝার জন্য ওই একই ম্যাটেরিয়ালকে একই এনভায়রনমেন্টে যদি আমি পার সেন্টিমিটার স্কয়ার করে নিই, যেহেতু বাকি দুটা মিল আছে, মিলিগ্রাম মিলিগ্রাম, পার ডে পার ডে, কিন্তু আমি করছি প্রতি সেন্টিমিটার স্কয়ারে কি পরিমাণ লস হচ্ছে, ওয়েট লস, বেশি কোনটা হবে? একই কন্ডিশনে একই ম্যাটেরিয়ালের এমডিডি তে না এইটাতে, এই ইউনিটে ওয়েট লস কোনটাতে বেশি হবে? এমসিডি, পরেরটা, এইটাতে বেশি হবে, কারণ এরিয়াটা বেশি, তাই না? যখন কোনো ম্যাটেরিয়ালের ভালো কারেকশন রেজিস্ট্যান্স কোনো ম্যাটেরিয়ালের এমডিডি ভ্যালুটা খুব ছোট হয়ে যায়, নেগলিজেবল, তখন বোঝা বড় ডিফিকাল্ট হয়ে যায়। সে একটা এইরকম হলো আর একটা হলো 3:1, এই দুটোর ভিতরে আসলে যে কোনটা বড় বোঝা বড় মুশকিল। এমন হতে পারে এইটাই বড়, এটা হয়তো একটু ভুল হয়েছে। তখন বোঝার জন্য তখন আমাকে ফিগারটাকে বড় করতে হয়, তখন আমরা ওই ইউনিটে না করে মিলিগ্রাম পার সেন্টিমিটার স্কয়ার পার ডে তে নিয়ে আসি। আরো একটা আছে গ্রাম পার ইঞ্চ স্কয়ার পার আওয়ার। বিভিন্ন কন্ডিশনে আমাকে বিভিন্ন ইউনিট চুজ করতে হয়।
ওয়াইডলি অ্যাকসেপ্টেড, তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা সবসময় এমডিডি বলো। এটা কিছু ডিমেরিটস আছে। হ্যাঁ, ডিমেরিটস হচ্ছে কি, আমি লিখে দেই, দিস মানে এই তিনটা উপরে যে ইউনিট গুলো বলা হলো এইগুলো, দিস ডু নট এক্সপ্রেস in terms of penetration. In terms of penetration. কতটা থিনিং হলো এটা বোঝা যায়। পেনিট্রেশন মানে ইফেক্টিভ ক্রস সেকশন কি পরিমাণ থাকলো সেটা বোঝা যায় ইন টার্মস অফ থিনিং। সো ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউতে এটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, পেনিট্রেশন অফ থিনিং এই প্যারামিটার দুটো ইম্পর্ট্যান্ট। সো ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ engineering viewpoint, rate of penetration that is thinning of structural piece, thinning of structural piece. Structural piece is used to predict life of component. আর ইফেক্টিভ ক্রস সেকশন কি পরিমাণ আছে সেটা জানতে পারবো যদি কি পরিমাণ থিনিং হয়ে গেছে সেটা বুঝতে পারি। সো এটা ইম্পর্টেন্ট। সো আর ইফেক্টিভ ক্রস সেকশন কতটুকু আছে সেখান থেকে আমার আর লাইফ কতদিন থাকবে এটা ইম্পর্টেন্ট। সেই পয়েন্টে আমরা যেটা ইউজ করি থিনিং এর ক্ষেত্রে এমপিওয়াই মানে হচ্ছে মিলস পার ইয়ার, রাইট? মিলস পার ইয়ার। মিলের ডেফিনিশনটা কি? 1/1000 ইঞ্চি। 1/1000 ইঞ্চি। 1 ইঞ্চির 1000 ভাগের 1 ভাগ is the MPY is the most desirable point. এখানে মিলস 1 মিল মানে হচ্ছে 1 ইঞ্চির 1000 ভাগের 1 ভাগ। পার ইয়ারে কি কত মিলস থিনিং হচ্ছে সেইটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউতে বেশি ইম্পর্টেন্ট। আমরা আজকে যে এক্সপেরিমেন্ট করব সেটা আমরা এমডিডি তে যাব না, আমরা এমপিওয়াই যাব। এখন এমপিওয়াই এ ক্যালকুলেট করার জন্য কনভেনশনাল যে ওয়েটা সেটা করা হয় এরকম। আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। যে ধরি আমরা let W সমান হচ্ছে ওয়েট লস, মানে ওয়েট লস ইন mg ইউনিট, মিলিগ্রাম ইউনিট। ডি হচ্ছে
ডেন্সিটি হচ্ছে ডেন্সিটি ইন গ্রাম পার সিসি সেন্টিমিটার কিউব। এ হচ্ছে এরিয়া অফ স্পেসিমেন মানে প্রোডাক্ট, area of specimen in square inch, unit হচ্ছে স্কয়ার ইঞ্চ, আর টি হচ্ছে এক্সপোজার টাইম, in hour। কনভেনশনালি এটা ইউজ এই ইউনিট দেখো মেলে না, এইগুলো গ্রাম সিসি মিলিগ্রাম গ্রাম এটা আবার ইঞ্চিতে বলেছে মেলে না। তো সেই জন্য কিছু ফ্যাক্টর চলে আসে, সেই ফ্যাক্টরটা হচ্ছে যে এমপিওআই কত মিলস পার ইয়ার হবে, করোশন ইন এমপিওআই, এমপিওআই এটা সমান হচ্ছে 534 W by DAT, এই 534 ফ্যাক্টরটা কিভাবে আসলো, এই যে বিভিন্ন যে আমরা ইউনিটে নিয়েছি, ফাইনাল ইউনিটটা হতে হবে মিলস পার ইয়ার। মিল মানে এখানে ইঞ্চি আছে, আর পার ইয়ার, ইয়ার মানে হচ্ছে আওয়ার থেকে ইয়ারে কনভার্ট, হ্যাঁ ওই যে আওয়ার ইয়ারে কনভার্ট হয়ে যাবে। দেখো ইঞ্চি কিছু নাই, ইঞ্চি আছে, ইঞ্চি থেকে মিলস, আর ওই যে গ্রাম ক্যান্সেল হয়ে যাবে ওই ডব্লিউ ডি দিয়ে। তো এটা আমরা দেখবো এটা কি ডেরিভেশনটা দেখবো। সো ফ্যাক্টর, একটা ফ্যাক্টর আসবে, সেই ফ্যাক্টরটা সব অনেকগুলো ফ্যাক্টর আসবে, সবগুলো গুণ করলে 534 আসবে। তো এইটা আমরা দেখি কিভাবে আসে। সো আমরা করেশনটা লিখি আগে। করেশন সমান হচ্ছে ওয়েট লস, সো উপরে থাকবে ডব্লিউ আর নিচে হচ্ছে ডিএটি। ডিটা দিয়ে ভাগ করা হয় ওই যে গ্রাম আর গ্রাম পার সিসি, ওই গ্রামে কেটে যে ওই তোমার থিনিং যে লেন্থে চলে আসবে সেই জন্য। আর এটা তো দিয়ে দিতে হবে কারণ পার এরিয়া আমরা জানতে চাচ্ছি, আর টিও দিতে হবে পার টাইম সেই জন্য। সো ডব্লিউ বাই ডিএটি। এখন এগুলোর ভ্যালুগুলো আমরা লিখবো। ডব্লিউটা বলা হচ্ছে কি, ডব্লিউটা বলা হচ্ছে মিলিগ্রামে, ডব্লিউ যেটা দেবো মিলিগ্রাম। আমরা আবার ডিটা কি, ডিটা গ্রামে আছে। সো দুটোকে কমন জিনিস আনতে হবে, আইদার দুটোতে মিলিগ্রামে নিয়ে যেতে হবে অথবা দুটোতে গ্রামে আনতে হবে, তাহলে গ্রাম কেটে যাবে। সো আমি মিলিগ্রামটাকে গ্রামে নিয়ে যাই, তাহলে ডব্লিউ মিলিগ্রামে দেওয়া আছে, মিলিগ্রামে ভ্যালু বসাবো, তো সেটা হবে গ্রামে নিতে গেলে ডব্লিউ কে আমি 1000 দিয়ে ভাগ দেবো, 1000 দিয়ে ভাগ দেবো। এখন এটা চলে আসলো গ্রাম। ডি আছে কি গ্রাম পার সিসি, সো আমি ডি লিখলাম। গ্রাম পার সিসি, গ্রামকে আমি চেঞ্জ করবো না, উপরে গ্রাম আছে, ওই গ্রামে কেটে যাবে। সো গ্রাম 30 পার সিসি, সিসি মানে কি সেন্টিমিটার কিউব, আমি এইভাবে লিখি। উপরে গ্রাম আছে, গ্রামকে আমি চেঞ্জ করবো না, ওই গ্রামে কেটে দেবো। আর নিচে আছে সেন্টিমিটার কিউব, ওই সেন্টিমিটারকে আইদার ইঞ্চিতে নিয়ে যাব অথবা ইঞ্চিটাকে সেন্টিমিটার নিয়ে আসবো। আমি যদি এই সেন্টিমিটারটাকে ইঞ্চিতে নিয়ে যাই, তাহলে 1 সেন্টিমিটারকে যদি ইঞ্চি করি, তাহলে সেন্টিমিটারকে 2.54 দিয়ে ভাগ দিতে হবে, তাই তো? 2.5, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। নিচে ছিল সেন্টিমিটার কিউব, তাহলে এইটা হচ্ছে একটা সেন্টিমিটার, তার আবার কিউব। সো তাহলে একটা সেন্টিমিটার একটা ইঞ্চি হলো, তার আবার কিউব দিতে হবে, দিলে এইটা এখন ইউনিটটা কি হলো, ইউনিটটা হয়ে গেলো নিচে ইঞ্চ কিউব হয়ে গেল, INCH কিউব। বোঝা গেছে তো? জি স্যার। তারপরে এ আছে,
এখানে এ আছে, এ মানে হচ্ছে এরিয়া, এরিয়া কি ইঞ্চ স্কয়ার আছে। সো আমার যেহেতু এখানে ইঞ্চ কিউব হয়ে গেছে, আমরা এ এরিয়া ইঞ্চ স্কয়ারে রাখবো, এটা চেঞ্জ করব না। এ ইঞ্চ স্কয়ার আছে, ইঞ্চ স্কয়ার আছে। টি গুণ টি, টি আছে কি আমার দেওয়া আছে আওয়ার, আমাকে নিতে হবে ইয়ার। সো ইয়ারে নিতে গেলে আমাকে এটাকে ভাগ দিতে হবে। সো ভাগ দেওয়া মানে হচ্ছে 1 উপরে লিখি, আওয়ারকে ইয়ারে নিতে গেলে প্রথমে দিন 24 দিয়ে এলে দিন হলো, আর 365 দিয়ে আবার ভাগ করলে ইয়ার হলো। সো তাহলে এখন হয়ে গেল কি এত ইয়ার, ইয়ার। সো তাই আমি সব আমাদের কনভিনিয়েন্ট ইউনিটে চেঞ্জ করে নিলাম। এখন ওই ডব্লিউ মিলিগ্রামে লিখবো, মিলিগ্রামে লিখবো, ডিটাকে ওই গ্রাম পার সিসিতে লিখবো, এটাকে ইঞ্চ স্কয়ার লিখবো, আর টিটাকে আওয়ার লিখবো। এরপরে আমি যদি উপরে যাই, উপরে যদি যাই, তার মানে আমার জিনিসটা দাঁড়াচ্ছে প্যারামিটার গুলো আমি নিয়ে আসি, ডি বাই ডব্লিউ বাই ডি এটি, এটা আছে ডব্লিউ বাই ডি এ টি আছে গুণ, আর এবার অন্যান্য ফ্যাক্টর গুলো কি কি আছে দেখি আমরা। উপরে কি কি আছে, উপরে আছে এই নিচের গুলো উপরে চলে যাবে, নিচে আছে এই যে 24 গুণ 365, আর কি আছে ওটাই আছে, শুধু ওটাই উপরে যাবে, আর কিছু না, আর কিছু না। 24 গুণ 365, তাহলে উপরে আছে 24 গুণ 365, 365, আর নিচে থাকলো 2.54, এইটা হচ্ছে গ্রামেরও নিচে, তাহলে উল্টে যে ফাইনালি এটা নিচে চলে আসবে, এটা নিচে চলে আসবে। সো 2.54 টু দি পাওয়ার হোল কিউব এই আসবে, তাই তো? আর তো কিছু নেই। এখন এটা 1000 আছে না? হ্যাঁ, 1000টা নিচে আসবে, 1000টা নিচে গুণ 1000। এটা এখন ইউনিটটা কি হলো, যদি ইউনিট আমি কেটে দেই, এই ইঞ্চ থেকে এই ইঞ্চ কিউব কেটে গেলে একটা ইঞ্চ হবে, ইঞ্চ। এই ইঞ্চটা কোথায় থাকবে, উপরে না নিচে? উপরে যাবে স্যার, উপরে যাবে, উপরে যাবে তো, হ্যাঁ উপরে যাবে। ইঞ্চটা যেহেতু এইটারও নিচে আছে, সেই ইঞ্চটা উপরে চলে যাবে, উপরে চলে যাবে ইঞ্চ, ইঞ্চ। আর কি আসবে নিচে, কি আসবে ইয়ার, আর ইয়ার, গ্রাম গ্রাম কেটে যাবে, আর এই ইয়ারটা আসবে, ওয়াই ইয়ারটা আসবে। এখন এটা তো আমার ইঞ্চ পার ইয়ার হলো, কিন্তু আমাদের মিলস আছে, তাহলে আমরা যদি এবারে মিলস নিয়ে যাই, ডব্লিউ বাই ডিএটি, ডিএটি গুণ 24 গুণ 300, 24 গুণ 365, 365 365 2.54 cube গুণ 100 না 1000, আর এটা ইঞ্চ পার ইয়ার, আর 1 ইঞ্চ সমান হচ্ছে 1000 মিলস। সো 1000 দিয়ে যদি আমি গুণ দেই, তাহলে এবার আমার এখানে হচ্ছে উপরে হচ্ছে মিলস, মিল, আর নিচে হচ্ছে ইয়ার। এবার এটাকে কেটে দাও এবং বাকিটাকে এক করে বলো আমাকে কত আছে। 534.57, ওই 534, আর রাউন্ড ফিগার লেখা আছে 534। সো আসে যেটা 534, উপরে থাকে ডব্লিউ, আর নিচে থাকে ডিএটি, ডিএটি, আর উপরে হয়ে গেল মিল আর ইয়ার।
সো যেটা আমরা শুরুতেই বলেছিলাম, এটা করেশন ইন টার্মস অফ মিলস পার ইয়ার মানে হচ্ছে 534 W বাই ডিএটি, যেখানে ডব্লিউটাকে 534 যখনই আমি গুণ করব তখন ডব্লিউটা লিখতে হবে এই ইউনিটে, মিলিগ্রাম ইউনিট, ডিটাকে নিতে হবে গ্রাম পার সিসিতে, এটাকে লিখতে হবে ইঞ্চ স্কয়ারে, আর টিটাকে লিখতে হবে আওয়ার। তাহলে সে 534 দিয়ে তখন গুণ করলে যে আমরা ফিগারটা পাবো সেটা মিলস পার ইয়ারে চলে আসবে। সো এটা হচ্ছে ডেরিভেশন। সো দুইটা আমরা দেখলাম, একটা হচ্ছে ওয়েট লস মেথড, তার কমন ওয়েল নন যে ইউনিট সেটা হচ্ছে এমডিডি, আর একটা হচ্ছে থিনিং ইন টার্মস অফ থিনিং অর পেনিট্রেশন, সেটা করেশন রেট হচ্ছে 534 W বাই ডিএটি। এখানে কোনটা কি মিনিং এবং কোনটা কোন ইউনিটে লিখতে হবে সেটা আমরা এখানে দেখিয়েছি। ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউতে মিলস পার ইয়ারটা ইম্পর্টেন্ট বেশি। এখন আমরা একটা স্যাম্পলের করেকশন কিভাবে করব, করেকশন কিভাবে আনবো। সো আমার স্যাম্পলটা ধরো এরকম একটা স্যাম্পল, আমাদের একটা এনভায়রনমেন্ট দেওয়া থাকবে, আমরা ল্যাবে যে টেস্টটা করব যে এনভায়রনমেন্টটা দেওয়া থাকবে কোন একটা অ্যাসিড এনভায়রনমেন্ট। সো আমরা এরকম একটা বিকার নিব, সেই বিকারে সেই অ্যাসিডটা আমি রাখবো, ডাইলুটেড কোন অ্যাসিড, কনসেন্ট্রেটেড না, কত ডাইলুটেড সেটা বলে দেওয়া আছে। এর ভিতরে আমার স্যাম্পলটাকে আমি এর ভিতরে ঢোকাবো। স্যাম্পলটা ফ্রন্ট ভিউ আমি দেখাচ্ছি, এটা হচ্ছে এরকম স্যাম্পল, প্লেট লাইক একটা স্যাম্পল নিব, প্লেট লাইক একটা স্যাম্পল যার মাঝখানে এরকম একটা হোল থাকে। আর এটা যদি একটা বিকার হয়, বিকারের উপরে আমি একটা যে ওই গ্লাস রড দিই, গ্লাস রড স্যাম্পলটা পুরোপুরি ডোবানো থাকবে, আর স্যাম্পলে যে হোলটা থাকবে সেই হোলটা দিয়ে একটা এমন একটা রশ্মি এখানে বাঁধবো, যে রশ্মিটা এখানে বেঁধে দেবো, যে রশ্মিটা এই সলিউশনে ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে। তারপরে সার্টেন যে পিরিয়ডটা বলা থাকবে সেই পিরিয়ডে এইভাবে ডোবানো থাকবে। শুরুতে এর ওয়েটটা নিয়ে নেওয়া হবে, আর সার্টেন পিরিয়ড ডোবানোর পরে এটাকে তুলে নিয়ে আসবো, তুলে নিয়ে এসে এই স্যাম্পলটাকে আমি ওয়াশ করব পানি দিয়ে, ওয়াশ করার পরে ড্রাই করব, ড্রাই করে তারপরে আবার ওয়েট নেব। পরের ওয়েটটা ডেফিনেটলি কম হবে, বেশিও হতে পারে, ওয়েট চেঞ্জ আমরা আগের দিন শিখেছি, করেকশন বাড়তেও পারে, মানে ওয়েট বাড়তেও পারে কমতেও পারে। যা ওয়েট চেঞ্জটা আমরা নেব সেটা হচ্ছে যে আগের ফর্মুলায় ডব্লিউ, আগের ফর্মুলায় ডব্লিউ। আর এটার ইমার্স যে এরিয়া আছে সেই এরিয়াটা আমার মেজার করতে হবে একদম শুরুতে, সেটা হচ্ছে এ। মেটালটার যে মেটাল আমরা জানি সেই মেটাল থেকে আমরা লিটারেচার থেকে বা ইন্টারনেটে সার্চ দিয়ে তার ডেন্সিটি আমরা নন মেটাল। সো এই ডব্লিউ মানে হচ্ছে ওয়েট লস। ওয়েট লস আমরা কিভাবে নিব জানলাম, শুরুতে ওয়েট নেবো, পরে ওয়েট নেবো, এর ডিফারেন্সটা হচ্ছে ডব্লিউ। সো ডব্লিউ মানে হচ্ছে ডব্লিউ আই ইনিশিয়াল ওয়েট মাইনাস ডব্লিউ, যেটা বড় হয় সেটা। এ মানে হচ্ছে এরিয়া, এরিয়া আমরা মেজার করে নেব। ডি মানে হচ্ছে ডেন্সিটি, ওই ম্যাটেরিয়াল কি জানলে আমরা ডেন্সিটি জানতে পারবো। আর এক্সপোজার টাইম আমি যত সময় ধরে রাখলাম সেটাও আমাদের জানাতে হবে। সো এটা আমরা ফর্মুলায় বসিয়ে তাহলে আমরা মিক্স পার ইয়ার বের করব। এখন এখানে যেটা আছে এরিয়াটা মেজার করব, এরিয়াটা মেজার করব কি করে, এবার আমি স্যাম্পলটাকে 3 ডাইমেনশনাল ভিউতে একটু ড্র করব। স্যাম্পলটা আমি নিব হচ্ছে প্লেট লাইক একটা স্যাম্পল, তোমরা এক্সপেরিমেন্ট যখন করবে এরকম প্লেট লাইক একটা স্যাম্পল নেবে। স্যাম্পল ধরে নিলাম, এই স্যাম্পলের থিকনেস হচ্ছে টি, স্মল টি, লেন্থ হচ্ছে এল, ক্যাপিটাল এল, আর উইথ হচ্ছে ডব্লিউ, মাঝখানে একটা হোল করা হয়েছে ওটাকে ঝুলিয়ে রাখার জন্য, এই যে হোল,
হোলটার রেডিয়াস হচ্ছে সার্কুলার একটা হোল, হোলটার রেডিয়াস হচ্ছে স্মল r, তাহলে এই স্যাম্পলের এরিয়া কি হবে? এই পুরো স্যাম্পলটা ইমার্সড অবস্থা থাকবে, ডান সাইডের ফিগারে দেখতে হবে। সো ইমার্সড এরিয়া এ হবে, দেখো এই সারফেসটা আছে দুইটা, এটা একটা ওই পাশে একটা, 6টা তল মোট। সো এই বড় সারফেস আছে দুইটা, সো F2 ইন্টু L ইন্টু W, L গুণ W, এটা হচ্ছে এক সাইডের, 2 দিয়ে গুণ করে দুই সাইড করলাম। যোগ এই পাশের এইটাও আছে দুইটা, এইদিকে একটা এইদিকে একটা, দুইটা। তো ওই দুইটার এরিয়া হচ্ছে 2 গুণ হবে কি L গুণ কি হবে বলো? স্মল টি, স্মল টি। এবারে উপরে আর নিচে আছে আবার দুইটা এরিয়া, উপরে হবে 2 গুণ W গুণ স্মল টি, তাই তো? আর কি হবে বলো? দুইটা মাইনাস 2 তলকে হচ্ছে বিয়োগ যাবে পাই r স্কয়ার। হ্যাঁ, দুটো দুই সাইডে বিয়োগ যাবে, এটা 2 ইনটু পাই r স্কয়ার, 2 ইনটু পাই r স্কয়ার। শেষ হয়েছে না আর কিছু আছে? 2 পাই r টি যোগ হবে। রাইট, কে বললে? রোল নম্বর এবং নাম বলো। রোল 20 স্যার, আশীর্বাদ নির্যোগ, তাই তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বুঝেছো এটা? এটা যে যোগ হবে, আচ্ছা লিখি ওইটা। জি স্যার। 2 পাই r টি। ওই যে এখানে একটা সারফেস এক্সপোজ হয়ে যায় যখন আমি এটা ইয়ে করি, এরকম এরকম, যে ভিতরে এই সারফেস এক্সপোজ হয়ে যাবে। আমি ঠিক ড্রয়িং করতে মনে হয় পারিনি। এইটুকু হচ্ছে টি, এইটুকু হচ্ছে টি। সো এই সারফেসটা এক্সপোজ হয়ে যাবে চতুর্দিকে, চতুর্দিকে আমার একটা সারফেস এক্সপোজ হয়ে যাবে। সো এই লেন্থ হচ্ছে 2 পাই r, আর এইটা হচ্ছে টি, এই এটা হচ্ছে টি। সো 2 পাই r টি মানে স্যার একটা সিলিন্ডারের বক্রতলের এরিয়ার মতো হবে আর কি। রাইট রাইট রাইট, ওইটা যোগ। এইটা তোমাকে সব এই আর কিছু নাই, এইটা কিসে আনতে হবে? ইঞ্চ স্কয়ারে, ইঞ্চ স্কয়ার। আর বাকি যেগুলো বলেছি আমি একটু সংক্ষেপে নোট লিখে দেই, এটা এরিয়াটাই। সো ওয়ার্কিং প্রসিডিউর, working procedure first number কি? take flat sample, মানে ওই যে rectangular flat sample, take flat sample। তোমাদের গ্রুপ ওয়াইজে কোন গ্রুপে লেখা আছে PCS মানে প্লেন কার্বন স্টিল, কোন গ্রুপে SS স্টেনলেস স্টিল, কোন গ্রুপে কপার দেওয়া আছে, যে যেটাই হোক না কেন ফ্ল্যাট স্যাম্পল হবে, রেক্ট্যাঙ্গুলার স্যাম্পল। তারপরে 2 নম্বর হচ্ছে এই স্যাম্পলটা হয়তো কোনো একটা রাফ এনভায়রনমেন্টে, ডার্টি এনভায়রনমেন্টে ফেলা ছিল, সেখানে রাস্ট পড়ে গেছে। তা আমাকে এসব রাস্ট গুলো রিমুভ করে নিতে হবে, একেবারে সারফেস গুলো সব জায়গায় একই রকম হতে হবে। তো সেই জন্য পলিশ করতে হবে আমাদের, ফার্স্টে পলিশ করতে হবে, পলিশ সারফেস, সারফেস পলিশ করবো এমআরই পেপার দিয়ে। গ্রিট, খুব ফাইন পলিশ দরকার নেই আমাদের, মিরর পলিশিং দরকার নেই। সো মিরর পলিশিং ওই যে 40, 30 এগুলো দরকার নেই। রাফ যে গ্রিড পেপার গুলো আছে 3, তারপরে 2, এটা বেশি রাফ, তারপরে একটু ফাইনিং, এইগুলো। এরপরে ফাইনিং 1, তারপরে 0, তারপরে 20, 30, 40, ওইগুলো আমরা মিরর পলিশিং এ মাইক্রোস্ট্রাকচার দেখার জন্য করি, অত দূর দরকার নেই। 3 to একটু রাফ পলিশ করলে হবে উইথ এমআরই পেপার, উইথ এমআরই পেপার। এখন পলিশ করে আমি একটু যেগুলো লুজলি বন্ডেড তোমার অক্সাইড বা করেকশন প্রোডাক্ট হয়ে আছে এনভায়রনমেন্টে থাকার কারণে, সেগুলো আমি সরিয়ে দেব।
এরপরে আমাকে কি করতে হবে, এবং ওইটা ডার্টি এনভায়রনমেন্টে থাকলে ওর উপরে কোনো গ্রিস লেগে থাকতে পারে, গ্রিস অয়েলি সাবস্টেন্স লেগে থাকতে পারে। গ্রিস বা অয়েলি সাবস্টেন্স যদি এর গায়ে লেগে থাকে তাহলে করসিভ মিডিয়াটা এর কন্ট্যাক্টে আসবে না। আমরা জানি গ্রিস বা অয়েলি সাবস্টেন্স কি করে, লিকুইডটাকে মিলতে দেয় না, তাই না? কচুর পাতায় পানি যেমন রাখলে যেমন টলমল করে, তো কোনো গ্রিস বা কোনো কিছু যদি এর গায়ে থাকে তখন লিকুইডটাকে গায়ে মিলতে দেবে। সো ট্রিটমেন্ট ঠিক মতো হবে। আমি চাই ওর কন্ট্যাক্ট আসুক, এসে ওকে কারেকশন করুক। সো প্লিজ, বা ওইটা যেটা আমার কোনো রাফ একটা এনভায়রনমেন্টে অনেকদিন যাবত পড়ে আছে স্যাম্পলটা, সেটা আমার তুলতে হবে। তো তোলার জন্য এই পলিশিংটা করা হয়েছে যে লুজলি বন্ডেড কারেকশন প্রোডাক্টকে সরিয়ে দেওয়ার জন্য। এরপর আমরা গ্রিসকে সরানোর জন্য আমরা কি করব, আমরা ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করব। সো 2 3 হচ্ছে ওয়াশ উইথ ডিটারজেন্ট, ওয়াশ উইথ ডিটারজেন্ট, পানি দিয়ে আর ব্রাশ দিয়ে। ল্যাবে তোমরা কাজ করার সুযোগ পেলে আমরা ওই যে টুথব্রাশ যেগুলো আছে এগুলো ল্যাবে আছে, ওই টুথব্রাশ দিয়ে আর সোডিয়াম কার্বনেট দিয়ে, CO3 সোডিয়াম কার্বনেট ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করা। ওয়াশ করার পরে আমরা কি করব, আমরা ড্রাই করব। 4 নম্বর হচ্ছে, কারণ পানি লেগে আছে এই অবস্থা আমরা ওয়েট নিলে ওর সাথে যে ময়েশ্চার লেগে আছে তার ওয়েটে চলে আসবে। ড্রাই, তারপরে মেজার ওয়েট, তারপর ওয়েট নিব যে ওয়েটটাকে আমরা WI বলছি, ইনিশিয়াল ওয়েট, সরি মেজার এরিয়া, ফার্স্ট মেজার এরিয়া in inches square, ওই যে একটু আগে দেখালাম, মেজার এরিয়া and take weight, যেহেতু ড্রাই হয়ে গেছে এবার আমরা ওয়েট নেব যেটাকে আমরা WI বলছি। এরপরে কি করব, 5 নম্বর ওই যে বিকারের ভিতরে রাখবো, keep immersed into corrosive media, keep immersed into corrosive media corrosive media immerse করে রাখবো for a specified time, যে টাইম আমার রাখতে বলা হয়েছে সেই টাইম, স্পেসিফাইড টাইম। রাখার পরে আমরা কি নেব, তারপরে স্যাম্পল তুলে আনবো। টেক স্যাম্পল out of corrosive media, corrosive mediaতে বের করে আনবো। বের করে আনার পরে এরপরে কি করব বলো? এই যে বাইরে ওয়াশ করবো স্যার, ওয়াশ করব, ফার্স্ট ওয়াশ করতে হবে কারণ করসিভ মিডিয়া তাতে লেখা লেগে আছে। সো ওয়াশ, তারপর ওয়াশ করতে হবে, তারপরে ড্রাই করতে হবে এন্ড টেক ওয়েট। ড্রাই করার পরে তারপর টেক ওয়েট, যেটাকে WF বলছি। নাম্বার 7, difference in weight, so WI will give the corrosion measurement.
using the formula portion MPY equals 534 W dS এখান থেকে আমরা কোশ্চেন পেয়ে যাব। এখন এখানে যে প্রসিডিউরটা বলা হয়েছে, একটা গ্রুপের আছে তাকে গ্যালভানিক করেশন মেজার করতে হবে, সেটা বলা হয়নি এখানে, সেটা আলাদাভাবে আমি বলবো আমরা যাই। সো এ পর্যন্ত বোঝা গেল, তাই তো? এখন আমি যাচ্ছি যে আমাদের কোন গ্রুপের কি করতে হবে, ইন্ডিভিজুয়াল গ্রুপের। দেখো এখানে দেখো গ্রুপ 6 হচ্ছে এই পর্যন্ত। আচ্ছা, 1 নম্বর থেকে আসি। ফার্স্ট ওয়ান গ্রুপ 1। গ্রুপ 1 কি হচ্ছে? গ্রুপ 1 তার 1, 2 আর 3 এর ভিতরে টেম্পারেচারটা পার্থক্য হবে, ভেরিয়েবল টেম্পারেচার। 1 নেবে রুম টেম্পারেচার, 2 নেবে 50 ডিগ্রি সেলসিয়াস, 3 নেবে 70 ডিগ্রি সেলসিয়াস। তিনটা গ্রুপের সলিউশন কি হবে? নাইট্রিক অ্যাসিড সলিউশন 5 মিলিলিটার পার লিটার। যেটা হবে নাইট্রিক অ্যাসিড আমি নেব, এই বিকারে নাইট্রিক অ্যাসিড কনসেন্ট্রেশনটা হবে যে 5 মিলিলিটার নাইট্রিক অ্যাসিড is NO3 divided by 995 মিলিলিটার ওয়াটার। এরকম কনসেন্ট্রেশনের কিছু নাইট্রিক অ্যাসিড, এবং তিনটা গ্রুপেরই স্যাম্পল হচ্ছে PCS, প্লেন কার্বন স্টিল। সো তিনটা গ্রুপ তিনটা বিকারে এরকম নিবে, নিয়ে প্লেন কার্বন স্টিলের স্যাম্পল নিয়ে এরকম গ্লাস রড দিয়ে এরকম ঝুলিয়ে রাখবে, বাকিগুলো সব বাদ দিচ্ছে। এখন প্রথম গ্রুপ একদম শুরু থেকেই কত, তিনটা গ্রুপেরই টাইম হচ্ছে হাফ অ্যান আওয়ার। শুরু থেকে হাফ অ্যান আওয়ার পরে তুলে আনবে, তুলে এনে ওয়াশ করে ড্রাই করে আবার। সেকেন্ড গ্রুপ 50 ডিগ্রি সেলসিয়াস, সে কি করবে? সেকেন্ড গ্রুপ করবে কি, যে স্যাম্পলটাকে ডোবাবে না ডুবিয়ে শুধু সলিউশনটা রাখবে, রাখার পরে এবার এটা টেম্পারেচার তুলবে। সেকেন্ড গ্রুপ টেম্পারেচার তুলবে, তোলার পরে সলিউশনের টেম্পারেচার টি যখন 50 ডিগ্রি সেলসিয়াস হলো, 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তোলার সময় কেয়ারফুল হতে হবে যেন 50 থেকে আবার বেড়ে না, 50-তে ধরে রাখতে হবে। 50 যখন হলো তখন স্যাম্পলটা ডোবাবে, এবং ডোবানোর পরে এই টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াসে ধরে রাখবে এবং আধা ঘন্টা স্যাম্পলটা ডোবানো হবে, তারপরে ওখান থেকে তুলে। ঠিক থার্ড গ্রুপ কি করবে? থার্ড গ্রুপে সেকেন্ড গ্রুপ ফার্স্ট গ্রুপ থেকে সেকেন্ড গ্রুপের সময় বেশি লাগবে, কারণ সেকেন্ড গ্রুপের টেম্পারেচার 50 তোলা পর্যন্ত এই সময়টুকু তাকে অতিরিক্ত দিতে হবে, তারপরে স্যাম্পল ডোবাবে। থার্ড গ্রুপের আরেকটু সময় বেশি লাগবে, কারণ সে 50 ডিগ্রি সেলসিয়াসে তুলবে না, 70 ডিগ্রি সেলসিয়াসে তুলবে, তুলে 70 ডিগ্রি সেলসিয়াসে ধরে রাখ আধা ঘন্টা ধরে রাখ। তারপরে 3 গ্রুপ স্যাম্পলটা বের করবে, বের করে ওয়েট নিয়ে হাইড্রোজেন ক্যালকুলেশন করবে। সো এই 3 গ্রুপটা থেকে আমরা কিসের ইফেক্ট পাবো? তিনজনা যে তিনটা আলাদা আলাদা প্যারামিটার পাবো, টেম্পারেচারের ইফেক্টটা পাবো। এই তিনটা গ্রুপের তারা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে তিনটা রেজাল্ট লিখবে, MPY রেজাল্ট। এখানে হবে MPY। তো 3 গ্রুপে তিনটা রেজাল্ট আসবে, এবং এই 3 গ্রুপের রেজাল্ট থেকে আমরা কি ইফেক্ট অফ টেম্পারেচার অন অপারেশন পাবো, কারণ স্যাম্পল এক, সবকিছু এক, এনভায়রনমেন্ট এক।
এইবারে 4 আর 5 নম্বর গ্রুপ, তাদের এনভায়রনমেন্টাল ইফেক্ট আমরা দেখব, ভেরিয়েবল প্যারামিটার। তাদের কি নেওয়া হচ্ছে? স্টেনলেস স্টিল নেওয়া হচ্ছে, টেম্পারেচার 50, হাফ অ্যান আওয়ার। এক জায়গায় নেওয়া আছে নাইট্রিক অ্যাসিড আর এক জায়গায় নেওয়া আছে 5 কনসেন্ট্রেশনে। সো এই দুই গ্রুপের যে রেজাল্ট থেকে আমরা কিসের ইফেক্ট পাবো? এনভায়রনমেন্টাল ইফেক্ট পাবো অন এসএস, ইফেক্ট অফ এনভায়রনমেন্ট অন এসএস, এই দুটো গ্রুপ থেকে পাবো। আর থাকলো 6, গ্রুপ নম্বর 6। দেখো এই পুরোটাই আসলে গ্রুপ নম্বর 6, গ্রুপ 6। এরা কি করবে? এরা গ্যালভানিক কাপলিং ইফেক্ট দেখবে। গ্যালভানিক কাপলিংটা তোমাদের মনে আছে, এখানে ইএমএফ সিরিজের কনসেপ্ট ইনভলভ। গ্যালভানিক যে আমি এটা প্লেন কার্বন স্টিল, ওখানে প্লেন কার্বন স্টিল কপার বলা হচ্ছে PCS, এটা হচ্ছে কপার। দুইটার ভিতরে অ্যাক্টিভ কে? স্টিল। স্টিল। সো এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে নোবেল। সো কোন পার্টিকুলার একটা এনভায়রনমেন্টটা বলা হচ্ছে 5 মিলিলিটার পার লিটার নাইট্রিক অ্যাসিড, টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াস। সো তাহলে এনভায়রনমেন্টে আমি প্লেন কার্বন স্টিলটাকে এই রাখলাম, হ্যাঁ। এনভায়রনমেন্ট কি? নাইট্রিক অ্যাসিড HNO3, টেম্পারেচার হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। এখন এই প্লেন কার্বন স্টিলটা যদি রাখি তার একটা কারেকশন হবে, হ্যাঁ। এই কারেকশন এটা দেখো আর কিছু না, এটা হচ্ছে আমার উপরে 2 নম্বর গ্রুপটা। 2 নম্বর গ্রুপ 50 ডিগ্রি সেলসিয়াস, প্লেন কার্বন স্টিল, হাফ অ্যান আওয়ার, নাইট্রিক অ্যাসিড। তাহলে এই রেজাল্টটা আর কিছু না, গ্রুপ 2। এটা গ্রুপ 2। গ্রুপ 2 থেকে সে রেজাল্টটা নিয়ে আসবে, নিজের কিছু করা লাগবে, এটা রেজাল্টটা সে নিয়ে আসবে। আর গ্রুপ 6 যে কাজটা করবে সেটা হচ্ছে এরকম, যে সে এনভায়রনমেন্টটা নিবে, বিকার নিবে, গ্লাস রড নিবে। আর এনভায়রনমেন্ট কি? এনভায়রনমেন্ট ওইটাই নাইট্রিক অ্যাসিড, যে কনসেন্ট্রেশন যেটা দেওয়া হচ্ছে সেটা HNO3, নাইট্রিক অ্যাসিড আর 50 ডিগ্রি সেলসিয়াস, তাই না? 50 ডিগ্রি সেলসিয়াস। সে কি করবে? এই এক পাশে রাখবে প্লেন কার্বন স্টিল PCS, আরেক পাশে রাখবে কপার, এখানে কপার, দুটোই কপার, এবং এইটা ঝুলানো থাকবে এট দ্য সেম টাইম। আর কি হবে বলো? কানেকশন দেওয়া হবে, কানেকশন দেওয়া হবে। ঝুলানোটা আমরা যে কোনো সুতা বা যে কোনো কিছু না দিয়ে আমরা যদি কপার তার দিয়ে দেই, কোন কন্ডাক্টর দিয়ে দেই, কপার কন্ডাক্টর, তাহলে তো ঝুলানো হয়ে যাচ্ছে আর কানেকশন হয়ে যাচ্ছে। এখন তারপরে আপনার ওই যে হাফ অ্যান আওয়ার, এখানে হাফ অ্যান আওয়ার, গ্রুপ 2 হাফ অ্যান আওয়ার পরে তুলে আনবো, তুলে এনে আমরা প্লেন কার্বন স্টিলের কারেকশনটা বের করবো, কপারেটটা না। কারণ কপারেটটা ইন্ডিভিজুয়াল কপারেট ডাটা আমার কাছে নাই, কারণ ইন্ডিভিজুয়াল প্লেন কার্বন স্টিলের ডাটাটা আছে এই যে গ্রুপ 2 থেকে আমরা পেয়েছি। সো প্লেন কার্বন স্টিলের আমরা তুলে আনবো, তুলে এনে আবার তার কারেকশন বিচার করবো প্লেন কার্বন স্টিল, সেটা আমরা এখানে লিখবো। বোঝা গেছে? এখন আমরা গ্যালভানিক ইফেক্ট অনুযায়ী আমরা কি দেখবো, কোন জায়গায় কারেকশনটা বেশি? অ্যাক্টিভ মেটালের কারেকশন রেট হচ্ছে বেশি হবে এটা, তাই না? গ্রুপ 2 যদি ধরে নেই যে একটা নিউমেরিক্যাল ভ্যালু 2, হ্যাঁ, তাহলে এইটার নিউমেরিক্যাল ভ্যালু কত হবে? 3 হতে পারে, 4 হতে পারে, গ্রেটার দ্যান ওইটা, তাই না? তাই তো? সবাই এগ্রি করে তো? বেশি হবে। সো এখান থেকে আমরা বেশি পেজ যা পাবো সেখান থেকে আমরা এখান থেকে এক্সপ্লেনেশন দেবো। এই বেশি পাওয়াটার কারণ হচ্ছে গ্যালভানিক ইফেক্ট, কারণ এটা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করে, এবং অ্যানোড যখন গ্যালভানিক রিলেটিভলি মোর নোবেলের কোন মেটালের সঙ্গে গ্যালভানিক কাপলিং এ যায় তখন তার কারেকশন বেড়ে যায় আগের অবস্থা থেকে। সো আগের অবস্থার ইন্ডিভিজুয়াল ছিল এটা, এখন বেড়ে গেছে। সো জাস্টিফাইড। তার মানে এইটা হচ্ছে গ্রুপ 6, হ্যাঁ, পুরোটা গ্রুপ 6। প্রথম ডাটাটা সে ওর কাছ থেকে নেবে,
আর সে কাজ করবে হচ্ছে এটা। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রথম 3টা গ্রুপ থেকে আমরা ইফেক্ট অফ টেম্পারেচার দেখতে পাবো, 4 আর 5 থেকে ইফেক্ট অফ এনভায়রনমেন্ট দেখতে পাবো, আর শুধু 6 নম্বর গ্রুপ যে ডাটা পাবে এবং সে 2 নম্বর গ্রুপের কাছ থেকে ডাটা নিয়ে কম্পারিজন করে গ্যালভানিক ইফেক্টটা এক্সপ্লেইন করবে। দেখুন আমাদের এক্সপেরিমেন্টে আমাদের অবজেক্টিভ কি আছে। ফার্স্ট বলা আছে অবজেক্টিভ টু কন্ডাক্ট, এটা হচ্ছে তোমাদের শীটে দেওয়া আছে, সেখান থেকে আমি কপি করে রাখছি। টু কন্ডাক্ট করেশন টেস্ট, করেশন টেস্ট কিভাবে কন্ডাক্ট করতে হয় আমরা শিখলাম। এন্ড রিপ্রেজেন্ট করেশন রেট ডাটা, এবং আমরা করেশন রেট ডাটাকে রিপ্রেজেন্ট করতে হবে কিভাবে সেটাও শিখলাম এমপিওয়াই দিয়ে, এবং এই ঘরে সবাই আমরা এমপিওয়াই গুলো দেখি। সো আমাদের প্রত্যেকের রিপোর্টের ভিতরে এই 4টা থাকবে, পুরো কমপ্লিট এইটা থাকবে, যেখানে আমরা আরেকটা গ্রুপের কাছে ডাটা নিয়ে সেখানে ডাটা গুলো আমি এই ড্যাশ ড্যাশ লাইন দিয়েছি। সো এরকম আরেকটা কলম এখানে তোমরা যোগ করবে। সো এটা হচ্ছে 1 নম্বর অবজেক্টিভ। তো কন্ডাক্ট করেশন টেস্ট কিভাবে করতে হয় জানলাম, এবং রিপ্রেজেন্ট করেশন রেট ডাটা এটা করলাম। সো এই 4টা ফুল আপ করা মানে এটা কমপ্লিট। 2 নম্বর, তো স্টাডি দ্য ইফেক্ট অফ ফলোইং প্যারামিটারস অন দ্য করেশন রেট। ফলোইং প্যারামিটারস টেম্পারেচারের ইফেক্টটা দেখবো। এটা আমরা গ্রুপ 1 থেকে গ্রুপ 3 এই 3 গ্রুপের ডাটা কম্পারিজন করে আমরা বলে দেব ইফেক্টটা কি। এনভায়রনমেন্টের ইফেক্ট, এটা আমরা গ্রুপ 4 থেকে 5 এর ডাটা নিয়ে আমরা এটা বলবো। আর গ্যালভানিক কাপলিং এর ইফেক্ট, এটা আমরা গ্রুপ 2 and 6। সো এটা আমরা এক্সপ্লেইন করব। এই সব এক্সপ্লেনেশন সবাই করবে, যে যার মতো করে করবে, নিজের মতো করে করবে। সব গ্রুপের ডাটা মিলাই তো করব এক্সপ্লেনেশন যেটা করব। সেটাই, সব গ্রুপের ডাটা মিলাই তো করতে হবে। তোমাকে ওই চারটা আগে এই চারটা ফিল আপ করতে হবে, তারপরে এবার এক্সপ্লেনেশন সবারই মূল কথা এক থাকবে, কিন্তু নিজের ভাষায় হবে সবগুলো। তারপরে এখানে কি কি লাগবে, এটা আমাদের গ্রুপ 1 এর লাগবে প্লেন কার্বন স্টিল লাগবে, সেই প্লেন কার্বন স্টিল 2 এর প্লেন কার্বন স্টিল, 3 এর প্লেন কার্বন স্টিল, 4টা লাগবে। আর আরেকটা কোন গ্রুপের লাগবে, 4টা কেন বলা হয়েছে, 1 2 3 4 5 হচ্ছে তো এসএস। আর ওই 6 গ্রুপকে আবার করতে বলেছে, সেই হিসেবে বোধহয় 4টা বলেছে। যে কটা লাগে আমি সেই কটা। প্লেন কার্বন স্টিল স্ক্রু লাগবে, এগুলো যেটা লাগবে। কপার শিট এক পিস, ওই যে গ্রুপ 6 এর জন্য কপার লাগবে একটা। নাইলন থ্রেড লাগবে, নাইলন রশি দিয়ে ঝুলানোর জন্য। কনিক্যাল ফ্লাক্স, 6টা গ্রুপ কাজ করবে, 6 গ্রুপের 6টা কনিক্যাল ফ্লাক্স লাগবে। টেম্পারেচার মেপার জন্য থার্মোমিটার লাগবে। আর কি ওই যে ওয়াশ করার জন্য ইয়ে লাগবে, মোছার জন্য কটন। আর অ্যাসিটন লাগবে ওই যে ড্রাই করার জন্য। আর এই মেমরি পেপারটা পলিশ করার জন্য পাওয়া যাচ্ছে। সো এগুলো ইম্পর্টেন্ট, এগুলো যা যা লাগবে আমি সেগুলো দিই, তোমরা যা যা ইউজ করবো সেগুলো। সো এই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট। তাহলে এক্সপেরিমেন্টটা সহজ, কঠিন কিছু না। এটা আমি সামনের দিনে ডাটা দিয়ে দেবো, প্রত্যেকটার জন্য আমি 2টা ক্লাস করে বলেছি, 2টা ক্লাস করে থাকবে। আমাদের এই 5 নম্বর এক্সপেরিমেন্ট আর সামনের মঙ্গলবারে 6 নম্বর এক্সপেরিমেন্ট করে আবার আমরা ব্যাকে যাব। 7 নম্বরটা আপাতত বাদ থাকবে, আমরা ব্যাকে যে মানে 1 নম্বরটা কমপ্লিট হয়ে গেছে, 2 থেকে আমাদের বাকি আছে। আগামী ক্লাসের আগামী মঙ্গলবারের পরের মঙ্গলবারে ক্লাসে আসার কোনো সম্ভাবনাই দেখতেছি না আমি, যেটার জন্য ওয়েট করছিলাম। যদি আল্লাহর রহমত হয় আমরা ক্লাসে এসে কিছু শিখবো। মনে হয় আমরা আগামী মঙ্গলবারের পরের মঙ্গলবারে আসতে পারছি না, না পারলে আগামী মঙ্গলবারের পরের মঙ্গলবারে আমরা আবার 2B তে যাব। এক্সপেরিমেন্ট 2B মানে 2A তে আমরা তো সব এক্সপ্লেন করেছি ইলেকট্রোইনিং। 2B তে আমরা আরেকটু সামারি বলে তোমাদেরকে ডাটা দিয়ে দেবো, তারপরের সপ্তাহে তোমরা রিপোর্ট দিবে 2B, এবং তারপরের সপ্তাহে যে আমরা 3B তে যাব, ওই একটু সামারি বলে ডাটা দিয়ে দেবো। এই করতে করতে আমরা যদি মাঝপথে আবার ল্যাবে আসতে পারি, সেখান থেকে আবার আমরা ল্যাব শুরু করবো। আর যদি না আসতে পারি, এইভাবে আমরা ডাটা দিয়ে আমরা প্রতি উইকে একটা করে রিপোর্ট নিয়ে আমরা 6 পর্যন্ত কমপ্লিট করব। করার পরে আমাদের হাতে সময় থাকলে আমরা 7 এ যাব, আদারওয়াইজ আর 7 এ যাব। ক্লিয়ার হচ্ছে স্যার? 6 পর্যন্ত যদি শেষ করেন তাহলে মনে হয় কুইজের জন্য একটা উইক বাকি
এটা তখন দেখা যাবে, এত অ্যাডভান্স আমি চিন্তা করতে চাই না। যাই হোক, তোমাদের উপর বার্ডেন হবে না, আমি একটা ক্যালকুলেশন করে রাখছি, তোমাদের উপর বার্ডেন হবে না। হ্যাঁ, বার্ডেন দিব না, ঠিক আছে, বার্ডেন দিব না। আমি তো শুরুতেই বলেছিলাম যে আমরা 7টা এক্সপেরিমেন্ট লেখা হয়েছে এবং 14 উইক আমাদের ডিজাইন থাকে ক্লাসের জন্য। এক একটা এক্সপেরিমেন্টের জন্য 2টা করে ক্লাস লাগলে 14টা হয়ে যায়। সেই জন্য কোনোদিনই আমরা এক্সপেরিমেন্ট 7 করতে পারি না, সবসময় 6টাই করা। এবারে আবার 15 উইক ক্লাস দেওয়া হচ্ছে, একটা উইক বেশি দেওয়া আছে। যদি পাই তাহলে করবো, না পালে করবো না। আমরা একটা উইক থাকবে তোমাদের ইয়ের জন্য, কুইজের জন্য। মোস্ট আনলাইকলি যে আমরা 7 পাবো, তুমি যেটা বললে আর কি, শেয়ার যেটা বললে সেটাই মোস্ট আনলাইকলি। আশা করতে তো দোষ নেই, একটা ভালো আশা, আমরা আরেকটা জিনিস শিখবো, সে আশা করছি যদি সম্ভব হয় শিখবো, না হয় না শিখবো। ক্লিয়ার আছে? আর কোনো কোশ্চেন আছে আজকের এক্সপেরিমেন্ট নিয়ে? কোশ্চেন নাই, তাহলে এটা আমরা আজকে আমাদের 5A গেল। আমরা নেক্সট মঙ্গলবারে 6A করব এবং তারপরে আমরা আবার 2B তে ব্যাক করব। বি মানে বুঝতে পারছো যে শেষ, সেকেন্ড পার্ট প্রত্যেকটা এক্সপেরিমেন্টে, এবং তখন থেকে আমাদের প্রতি উইকে আবার রিপোর্ট দিতে হবে। সো এই হচ্ছে আমার এক্সপেরিমেন্ট 5। আর একটা কোশ্চেন বল স্যার, গ্রুপ 6 এ যেটা বললেন যে প্লেন কার্বন স্টিলের করোশন রেটটা বেড়ে যাবে গ্যালভানিক ইফেক্টের কারণে, তো এখন স্যার আরেকটা জিনিস যেটা পড়ানোর সময় বলছিলেন যে মাঝে মাঝে এই ইয়াটা কাপলিংটা রিভার্স হয়ে যেতে পারে, এটা কি স্যার খুব রেয়ার একটা ইভেন্ট? হ্যাঁ, রাইট, ভেরি রেয়ার ইভেন্ট। এটা আমরা একদম করোশনের শেষের দিকে বলবো, এবং করোশনের কিছু মডার্ন টেকনিক আছে, সেটাকে বলা হয় ইলেকট্রনিক কনসেপ্ট বা মডার্ন কনসেপ্ট অফ করোশন। এই যে রিভার্স হয়ে যায়, এবং পার্টিকুলার কয়েকটা এলিমেন্টের জন্য, সব এলিমেন্টের জন্য। খুব ইন্টারেস্টিং, এটা পড়ার সময় খুব মজা পাবো। মডার্ন কনসেপ্ট যখন পড়বো তখন তোমরা সবাই খুব মজা পাবো, যারা বুঝবে। হ্যাঁ, এবং খুব কঠিনও না বোঝার জন্য, শেষের দিকে এইদিকে আছে আমাদের। তা সেইগুলো ওই দেখবো যে আমরা গ্যালভানিক কাপলিং এ অ্যানোডের করোশন কমে যাচ্ছে। এখন ওল্ড টেকনিকে দেখছি কি আমরা জানি অ্যানোডের করোশন বেড়ে যায়, কিন্তু 2-3টা মেটাল আছে যেগুলো অ্যানোড হওয়া সত্ত্বেও গ্যালভানিক কাপলিং করার পরে করোশন কমে যায়, এবং সেইটা ওল্ড টেকনিক দিয়ে এক্সপ্লেন করা যায় না। এটা ওল্ড টেকনিকের, আমরা কিন্তু এখন ওল্ড টেকনিকই পড়ছি, ওল্ড টেকনিকের লিমিটেশন। আমরা মডার্ন টেকনিক পড়বো সামনে, খুব ইন্টারেস্টিং লাগবে কিন্তু। এবং সেই মডার্ন টেকনিক দিয়ে শুধুমাত্র এক্সপ্লেন করা যায়, ওল্ড টেকনিক দিয়ে এক্সপ্লেন করা যায়। জি স্যার, ঠিক আছে, ওটা আমরা পরে আসবে। আর কোনো কোশ্চেন? এখানে 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 আমরা এই ইচ্ছা করলে এই এক্সপেরিমেন্টটাকে আরো একটু এলাবোরেট করতে পারতাম, যে আরো যদি আমরা আরেকটা গ্রুপ থাকতো এলাবোরেশনটা, তাহলে আমরা কি করতে পারতাম বলো তো? কেউ কি ধরতে পারছে আমি কি বলতে চাচ্ছি? স্টেনলেস স্টিল আর পিসিএস এর মধ্যে ডিফারেন্স না, ওটা না, এই গ্যালভানিক কাপলিং এর কনসেপ্ট। গ্যালভানিক কাপলিং এ আমি শুধু থার্ড আরেকটা মেটাল নিয়ে আসতাম। হ্যাঁ, নিয়ে এসে কি মেটাল নিয়ে আসতাম? এই দুটার থেকেও অ্যানোডিক আর কি। না, ওটা বেশি ওয়াইডার কনসেপ্টে চলে যাচ্ছে। কপার হচ্ছে আমাদের ছিল হচ্ছে ইয়েটা, মানে হচ্ছে নোবেল। তো আমরা হচ্ছে পিসিএস এর থেকে আরো অ্যাক্টিভ যদি কাউকে নিয়ে আসতাম, কপারই আনতাম আমরা। গ্যালভানিক ইফেক্ট মানে তো আমার দেখা, কি দেখা, যে দুটো যে কোনো একটা দেখতে পারি, যে নোবেলের করোশন বেড়ে গেছে অথবা সরি অ্যানোডের করোশন বেড়ে গেছে অথবা নোবেলের করোশন কমে গেছে, তাই না? গ্যালভানিক কাপলিং ইফেক্টটা তো তাই বলে। অ্যানোড যেটা, সেটা গ্যালভানিক কাপলিং করলে তার করোশন বেড়ে যাবে, আর ক্যাথোড যেটা, সেটা গ্যালভানিক কাপলিং করলে তার করোশন কি হবে? কমে যাবে। তা আমরা তো এখানে গ্রুপ নম্বর 6 এ কি দেখলাম? শুধু অ্যানোডেরটা বেড়ে যায় সেটা দেখলাম, ক্যাথোডটা যে কমে যায় সেটা তো দেখলাম কি না স্যার? আমরা আরেকটা গ্রুপ আনতে পারতাম এখানে, আরেকটা গ্রুপ যদি থাকতো সেখানে এখানে কি করতাম? এখানে কি দিতাম বলো? রাইট, শুধু কপার দিতাম, শুধু কপার দিতাম। আরেকটা গ্রুপ যেটাতে শুধু কপার দিতাম, এখানে এনভায়রনমেন্ট সেম থাকতো, তাই না? হ্যাঁ, সেম থাকতো। এবং এখানে সেই এখানে শুধু কপার দিয়ে এটা মনে করো গ্রুপ
7 দিলাম, তাই না? গ্রুপ 7 তাহলে এখানে যে কপারের আমি কপারটা আবার বের করে নিই, এখান থেকে বের করে নিই যে ওয়েটটা পেতাম গ্রুপ 7 এর, এখানে মনে করো যে 1 হলো। এবার এখান থেকে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কপার, এখান থেকে কপারটা বের করে নিয়ে যে করেশনটা পেতাম সেখানে এটা কত পেতে পারতাম বলো, কেউ বলো। স্যার মানে বেশি পাবো এই শুধু যেটা শুধু কপার, যেটা শুধু কপার হচ্ছে 1 পেয়েছিলাম, তাহলে এখানে গ্যালভানিক কাপলিং থেকে কপারটা তুলে ওটা কমবে স্যার, আর মানে কমবে, 0.5 পেতাম বা 0.7 পেতাম, তাই না? বোঝা গেছে তো? জি স্যার। হ্যাঁ, তার মানে আমরা একটা দেখেছি শুধু অ্যানোডের গ্যালভানিক কাপলিং এর কারণে টরশন বেড়ে যায় সেটা দেখেছি, কপারেরটা যে কমে যাবে সেটা দেখি। আর একটা গ্রুপ থাকলে আমরা সেটাও দেখতে পারতাম। ঠিক আছে? জি স্যার, জি স্যার। হ্যাঁ, বলেছি। ঠিক আছে, আর কোনো কোশ্চেন না থাকলে আমরা এখানে শেষ করে দেই। Roll number 1 আশিস ঘোষ 1 শুনতে পাচ্ছ না? আশিস ঘোষ আজকে অ্যাবসেন্ট বেশি দেখতে পাচ্ছি, 47 জন প্রেজেন্ট মাত্র, ব্যাপার কি? 47 2-3 জন, 49 জন থাকে, 2 জন করে অ্যাবসেন্ট। আশিস ঘোষ আছো? 2 Yes sir. 3 Yes sir. Yes sir. 4 Yes sir. 5 Yes sir. 6 Yes sir. 7 Yes sir. 8 Yes sir. 9 Yes sir. 10 Yes sir. 11 Yes sir. 12 13 Yes sir. 14 Yes sir. 15